খ্যাপা শিয়াল, ভাঙা দেওয়াল আর জাজের খেয়াল, কখন যে কোন দিকে কি করে ফেলবে কেউ জানে না। জীবনে যখন প্রথমবার মহামান্য কলকাতা হাইকোর্টে পা রাখতে হয়েছিল, এক প্রবীণ আইনজীবী এই কথা আমাকে বলেছিলেন হাস্যোচ্ছলে। আসলে ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, ভদ্রলোকের ছেলে, জীবনে কোনোদিন পুলিশ পুলিশ কেস খাবো এবং তার জন্য হাইকোর্টে ছোটাছুটি করতে হবে কোনোদিন ভাবিনি। কিন্তু এই দিদিমণি এবং তার তেঁদোর বাহিনীর মুখোশটা খুলতে গিয়ে সে যে কী অত্যাচার সহ্য করতে হয়েছে আপনারা জানেন। সেটা আজকের বিষয় নয়। আজকের বিষয় হচ্ছে যে মূলত আজকের ৩২,০০০ যে প্রাইমারি টিচার ছিল তাদের যে চাকরি সেটা থাকবে না বাতিল হবে সেই নিয়ে। এখন তো এতক্ষণে মোটামুটি সবাই আপনারা জেনে গেছেন যে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি থাকছে। প্রাক্তন বিচারপতি অভিজিতের রায় খারিজ করলো কলকাতা হাইকোর্ট এবং সেই নিয়ে কিছু বলার আর নেই, কেননা মহামান্য বিচারপতিরা যেটা ভালো করেছেন সেটাই তারা করেছেন। কিন্তু এই রায়টা কেন হলো? এই রায়টা কি সত্যিই টিকবে? এই রায়টা কি কাউকে বাঁচাতে? এই সমস্ত প্রশ্ন কিন্তু এই রায় সামনে আসার পর থেকে ঘোরাফেরা করতে শুরু করেছে এবং সেগুলোই একটু কাটাছেঁড়া করার চেষ্টা করব। যে সত্যি সত্যি কি ল পয়েন্টে দাঁড়িয়ে এই রায়টা এসেছে? এই রায় যেটা মানুষ আশা করছিল তার সঙ্গে কতখানি এটা আলাদা হয়েছে এবং কেন এই জায়গা নিয়ে কোথাও কিছু গণ্ডগোল আছে বলে একটা প্রশ্ন ঘুরঘুর করতে শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আইনজীবী মহল সর্বত্র। সেইটা নিয়েই কাটাছেড়া করার চেষ্টা করব। ওই যে কথাটা বলে শুরু করলাম, আজকে কিন্তু সেই কথাটাই যেন প্রমাণ করে দিল। কেন প্রমাণ করে দিল আমি দুটো পয়েন্ট আপনাদের দেখাচ্ছি। দেখুন, ফার্স্ট পয়েন্ট মানে যেটা লাস্টে রয়েছে এখানে লেখা, সেখানে বলা হয়েছে দুর্নীতি হয়েছে, জানালো হাইকোর্ট। দুর্নীতি হয়েছে, কিন্তু এতগুলো পরিবারের দিকে তাকিয়ে চাকরি বাতিলের সিদ্ধান্ত খারিজ করা হলো। ভাবুন একবার, একজন চোর চুরি করেছে, সে চুরি করে ধরা পড়েছে, কিন্তু সেই চোরকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে তার পরিবারে ছোট ছোট বাচ্চা রয়েছে, তার পরিবারে স্ত্রী রয়েছে, বাবা মা রয়েছে, তারা তো অসুবিধায় পড়ে যাবে, তারা তো কোনো অন্যায় করেনি, সুতরাং এই চোরকে কোনো শাস্তি দেওয়া হবে না। এমনটাই তো একটা প্রেডিকশন চলে আসছে। এটা কি সত্যিই বাস্তবোচিত রায়? এই প্রশ্নটাই কিন্তু উঠতে শুরু করেছে এবং সেইখানেই বলছে ৩২,০০০ শিক্ষকের পরিবারের কথা ভেবে সিদ্ধান্ত, বিচারপতিদের পর্যবেক্ষণ। এতদিন চাকরি করেছেন ৩২,০০০ শিক্ষক, তাদের পরিবারের কথা ভেবে আদালত চাকরি বাতিল করছে না। এবার ধরুন এরা এতদিন ধরেই ৯ বছর ধরে চাকরি করছেন এবং এতদিনে এসে কারুর মনে হয়েছে এখানে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিটাও ঠিকঠাকভাবে প্রমাণ করা যায়নি, সেই জন্য যদি এই জাজমেন্ট আসতো কারুর কিছু বলার ছিল না। এই যে এরা এতদিন ধরে চাকরি করছে তার কারণ তো এই বিচার ব্যবস্থা। কেননা আপনারা জানেন আমাদের বিচার ব্যবস্থা হচ্ছে যে কোনো মামলা যদি হয় ওই 18 মাসে বছর, সে চলছে তো চলছেই, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, এবং সেই জায়গা থেকেই কিন্তু ডিলে হয়। এবং শুধুমাত্র যে একটা কোর্টে গেলাম সেখানে যা সিদ্ধান্ত হলো সেই নয়, এই যে রায় হয়েছিল, এই রায় সিঙ্গেল বেঞ্চে হওয়ার পর ডিভিশন বেঞ্চে গিয়েছিল, সেখানেও সেই সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থেকে ছিল। তারপর সেটা চলে যায় সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে সেটা বহাল রাখে এবং তারপর বলে যে ঠিক আছে, যারা ইন্ডিভিজুয়ালি কথা বলতে চাইছে তারা যদি প্রমাণ করতে পারে যে তারা কোনো রকম দুর্নীতি করেনি তাহলে তাদের চাকরিটা যদি রাখা যায়, সেই জায়গাটা আপনারা দেখুন। এবং তার ফলে এটা হাইকোর্টে ফেরত আসে এবং সেখানে বলা হচ্ছে যে এত সময় লেগে গেছে, তার ফলে এতদিন ধরে চাকরি করেছেন, সেই জন্য এদের চাকরি বাতিল করা হবে না যতই দুর্নীতি হয়ে থাকুক। সত্যিই কি এটা বাস্তবিচিত রায়? এটা কি কারুর একটা জায়গাকে বাঁচানোর চেষ্টা? এই প্রশ্নটা উঠছে। কেন উঠছে? আমি নিজে কিছু বলছি না, একটা কথা ভেবে দেখুন। এখানে যে মুহূর্তে এই রায়টা এসেছে সেখানে মাননীয়া কি বলছেন, চাকরি দেওয়া দরকার, খাওয়া নয়, ভাই বোনদের চাকরি থাকায় আমি খুশি, রায় নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা। দেখুন, একটা কথা বলতে কোথাও কোনো বাধা নেই যে যারা যোগ্য তাদের চাকরিটা বেঁচে গেল, সেই জন্য সত্যি আমিও খুশি এবং যে কোনো সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষই সেটা নিয়ে খুশি হবেন যে যোগ্য যারা নির্দিষ্টভাবে তাদের প্রতিভার বেসিসে এই চাকরি পেয়েছেন তাদের নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু এই দিদিমণির দলের লোকেরা তারা তো কিলো দরে এই চাকরিগুলোকে বিক্রি করেছে, লক্ষ লক্ষ টাকা কামিয়েছে এবং সেই ভাগ একদম নিচু তলা থেকে উপরতলা অবধি গেছে। সেই চাকরি বিক্রির টাকা এই মাননীয়ার পাশে বসে থাকা পার্থ চ্যাটার্জির কাছে অবধি পৌঁছেছে। কার কাছে না সেই টাকাটা গেছে সেটাই তো লাখ টাকার প্রশ্ন। কিন্তু এরা এমন একটা ভাব করছে এই রায়টা আসার পর যে দুর্নীতি কি ব্যাপার, এটা তো হয়নি। এই দুর্নীতিটাকে দেখানোর চেষ্টা করা হচ্ছিল। আদালত যে এই রায়টা দিয়েছে যে দুর্নীতি হয়েছে, আমরা মানবিকতার খাতিরে এই চাকরিগুলো খারিজ করছি না। সত্যি ল পয়েন্টে দাঁড়িয়ে মানবিকতার খাতিরে কিছু করা যায় কিনা আমার জানা নেই। মহামান্য বিচারপতিরা আমাদের থেকে অনেক ভালো জানেন, সেই জন্যই তারা করেছেন। কিন্তু সেই জায়গাটাকে সাপ্রেস করে কি বলা হচ্ছে, চাকরি দেওয়া দরকার, খাওয়া নয়। কে চাকরি খাচ্ছে?
এই চাকরি যে দিচ্ছেন সেই চাকরিটা কি সোজা পথে হচ্ছে? যে কোনো নিয়োগ পশ্চিমবঙ্গে, মানে প্রাইমারি টিচার ছেড়ে দিন, সেকেন্ডারি টিচার ছেড়ে দিন, শিক্ষক অধ্যাপক নিয়োগ ছেড়ে দিন, সেখানে যদি পঞ্চায়েতে যান, সেখানে যদি মিউনিসিপ্যালিটিতে যান, যেখানে যেখানে নিয়োগ হয়েছে সেখানেই ঘাপলাবাজি হয়েছে। আর এরা বড় বড় বারফাট্টাই করছে। কেন বড় বড় বারফাট্টাই করতে পারছে? তার কারণ হচ্ছে আজকের এই রায়। আর সেই জায়গা থেকেই প্রশ্ন হচ্ছে যে আমরা তো দেখেছি যে মহামান্য কলকাতা হাইকোর্টে যেসব বিচারপতিরা মেরুদণ্ড সোজা রেখে রায় দেওয়ার চেষ্টা করেন, যারা কিছুতেই মাথা নত করেন না, সত্যিটাকে সামনে নিয়ে আসেন, তাদেরকে কি পরিমাণ হেনস্থার সামনে পড়তে হয়। আমরা দেখেছি এক বিচারপতির এজলাস দিনের পর দিন এই মাননীয়ার দলের সুকলপন্থী আইনজীবীরা আটকে রেখে দিয়েছিল, সেখানে হিয়ারিং করতে দেয়নি। আমরা দেখেছিলাম যে এক বিচারপতি তিনি এই মাননীয়ার পরিবারের একজনকে লেজে গোবরে করে ছেড়ে দিচ্ছেন, কারণ তার বিরুদ্ধে তথ্য প্রমাণ আসছে, আর সেই জন্য তাকে টাইট দেওয়ার জন্য তার হাজব্যান্ডকে ফলস কেসে সিআইডি তুলে নিয়ে গিয়ে বারবার চাপ দিচ্ছে যে ওই বিচারপতি মিথ্যাচার করেন, টাকা খেয়ে বিচার ব্যবস্থা চালান, সেইটা আপনি লিখে দিন, আপনাকে ছেড়ে দেওয়া হবে। তাকে মানসিক শারীরিক হেনস্থা করা হয়েছে। আমরা দেখেছি এক মাননীয় বিচারপতির বাড়ির বাইরে পোস্টারিং হয়ে গেছে। আজ অবধি কলকাতা পুলিশ, এই মাননীয়ার আন্ডারে থাকা পুলিশ, তারা কিন্তু সেই জায়গাটা বার করতে পারেনি। তাহলে এই যদি অবস্থা হয়ে দাঁড়ায়, তাহলে সেখানে কি সত্যি সত্যি যারা মহামান্য বিচারপতি আছেন তারা নির্ভয়ে নিরপেক্ষ জাজমেন্ট দিতে পারেন? এই প্রশ্নটাও কিন্তু আজকে ঘুরতে শুরু করে দিয়েছে। এবং আমি কথা বলছি না, এখানে আপনাদের কয়েকজনের বক্তব্য আমি পরপর দেখাবো। 26,000 চাকরিহারারাও তো বহু বছর চাকরি করেছেন, সেই রায় কি ভুল? তার নির্দেশ বাতিলের পর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সত্যিই তো আমরা দেখেছি এই রাজ্যে কিছুদিন আগে 26,000 চাকরি চলে গেছে, এবং সেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। সেখানেও এই প্রাইমারি চাকরির মতো যোগ্য এবং অযোগ্যকে সেগ্রিগেট করা যায়নি, কেননা এই রাজ্য সরকার, এই এসএসসি সেটা করতে চায়নি, চাল আর কাঁকড় আলাদা করতে চায়নি। তাহলে এদের যে দালালগুলো আছে, এদের যে ফেরেববাজগুলো আছে, এদের যে চিটিংবাজগুলো আছে, যারা দু হাতে চাকরিটা বিক্রি করেছে, যারা টাকা তুলেছে, নিজের কাছে 25 থেকে 75-এর ভাগ উপর মহলে পাঠিয়েছে, তারা নিজের কাছে 25 থেকে 75 উপরি ভাগে পাঠিয়েছে এবং একদম সর্বোচ্চ স্তর অব্দি গেছে। তাহলে সেই জায়গাতে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, মহামান্য সুপ্রিম কোর্ট সব জায়গাতেই একই কথা বলল যে রুল বুক যে কথা বলছে, যেহেতু যোগ্য অযোগ্য সেগ্রিগেট করা যাচ্ছে না, তাই কোনো অপশন নেই, পুরো প্যানেল বাতিল করতে হবে। তাহলে এই যদি জাজমেন্ট হয়, তাহলে 26,000 চাকরির ক্ষেত্রে কেন সেই মানবিকতার দিকটা এলো না? এতগুলো কোর্টে যেখানে মামলা হলো সেই জায়গাটা কেন উঠে এলো না? তাহলে সেই 26,000 যে মানুষ রয়েছেন তাদের কোনো পরিবার নেই, সেখানে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন আজকে চোখের জলে তাদেরকে ফিরতে হচ্ছে, তাদের জীবনটা অন্ধকার হয়ে গেছে, আগামী দিন কি করে চলবে তারা বুঝতে পারছেন না। তাহলে সেইখানে মানবিকতা কোথায় ছিল? নাকি ওই 26,000-এর চাকরি যাওয়ার পর যে ইম্প্যাক্টটা তৈরি হয়েছে, যে রাজনৈতিক জায়গাটা, যে সামাজিক জায়গাটা তৈরি হয়েছে, এই 32,000 চাকরি গেলে তার থেকেও মারাত্মক ইম্প্যাক্ট হতো। সামনেই নির্বাচন আছে, আর সেই সমস্ত কিছু মাথায় রেখেই কি এরকম একটা রায় এলো, যেটা ল পয়েন্টে বোধহয় স্ট্যান্ড করে না। এটা আমার কথা নয়, আইনজীবীরা প্রশ্ন তুলছেন। কেন বলছি তা আইনজীবীরা প্রশ্ন তুলছেন? আমি 3জন আইনজীবীর কথা আপনাদের পরপর দেখাচ্ছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি এই চাকরি প্রতারণা, এই চাকরি দুর্নীতি নিয়ে প্রথম দিন থেকে লড়াই করে যাচ্ছেন। দেখুন, রাজনৈতিকভাবে তার যে কোনো মতবাদ থাকতে পারেন, কিন্তু আইনজীবীর জায়গা থেকে, এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই থাকার জায়গা থেকে আমি তার কথাটা বলছি। সেখানে বিকাশবাবু বলছেন যে এই যে 32,000-এর চাকরি থাকায় প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা প্রশ্রয় পেল। হতাশ বিকাশ, একই তো ব্যাপার। ধরুন আজকে কোনো জঙ্গি, তিনি বলবেন যে দেখুন, আমি তো গত 15 বছর ধরে জঙ্গি বৃত্তি করছি, আমি বিভিন্ন জায়গায় বোমা ফাটিয়েছি, আমাকে এতদিন ধরতে পারেননি, আর এই যে জঙ্গি বৃত্তিটা আমি করি না, তার জন্য যে টাকাটা আমি ইনকাম করি তাতে আমার সংসারটা চলে। এখন যেহেতু 15 বছর ধরে জঙ্গি বৃত্তি করছি, আপনারা ধরতে পারেননি এবং আমার সংসারটা চলছে, এখন যদি আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেন, তাহলে আমি আর জঙ্গি বৃত্তি করতে পারবো না, আমি আর টাকা রোজগার করতে পারবো না, আমার সংসারের কি হবে, আমার ছোট ছোট বাচ্চাগুলোর কি হবে? তাহলে সেই জঙ্গিকে কি ছেড়ে দেওয়া হবে? এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। এই মহামান্য বিচারপতিরা যখন বিচার করছেন, আমি প্রত্যেক দিনের বিচারটার আপডেট নেওয়ার চেষ্টা করতাম, কোনো দিন পারলে তার অনলাইন স্ট্রিমিংটা দেখার চেষ্টা করতাম, এবং সেখানে তারা যে মন্তব্যগুলো পাশ করছিলেন তখন, তার সঙ্গে কিন্তু এই জাজমেন্টের আসমান জমিন ফারাক রয়েছে। মোটামুটি শেষ হিয়ারিংও যখন হয়েছে, এই মহামান্য বিচারপতিদের দেখাচ্ছে তারা কনভিন্সড
যে হ্যাঁ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, চাল আর কাঁকর আলাদা করতে দিচ্ছে না, এবং সেখানে রুল বুক যেটা বলছে সেই জায়গা থেকে একটাই রায় আসতে পারে, সেই রায়টা হচ্ছে সামগ্রিকভাবে প্যানেল বাতিল হয়ে যাবে। তাহলে তাহলে এই ক্ষেত্রে কেন সেই রায় ঘুরে গেল? এবং তার থেকেও বড় প্রশ্ন যেটা উঠে আসছে, যে আপনারা আজকে যারা 32,000 চাকরি পেয়েছে সেখানে চাল কাকর আলাদা করা যাচ্ছে না, আমি 50-50ও যদি ধরে নিই, 16,000 লোক ছিলেন যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন, কি 20,000 লোক ছিলেন যোগ্যভাবে চাকরি পেয়েছেন, তাদের চাকরিটা বেঁচে গেল, গুড নিউজ। কিন্তু যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছেন, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, তাদের সংখ্যাটা তো তাহলে 10, 12, 15, 16,000 একটা থাকছে। তারা কিন্তু বহাল তবিয়েতে দুর্নীতি করেছেন, কিন্তু সেই দুর্নীতিটা 9 বছর বিচার ব্যবস্থা সময় নিয়েছে বিচার করার জন্য বলে তারা বহাল তবিতে চাকরি করবেন। কিন্তু এই 32,000 চাকরি পাওয়ার জন্য কতগুলো ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিলেন, তারা ডিপ্রাইভড হননি, তাদের তাদের পরিবার নেই? এই প্রশ্নটা কিন্তু উঠছে। এবং আরও দুজন আইনজীবী, বিজেপিপন্থী আইনজীবী, একজন তরুণজ্যোতি তিওয়ারি এবং একজন কৌস্তব বাগচি, সরাসরি তরুণজ্যোতি তিওয়ারি আজকে বলে দিলেন তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন, এবং কৌস্তব বাগচির বক্তব্য এই রায় বহাল থাকবে না, থাকতে পারে না। না, আবেগের জায়গা থেকে বলছেন না, একদম ল পয়েন্টের জায়গা থেকে তারা যুক্তি দিয়ে কথাটা বলছেন, এবং তাদের যে যুক্তিটা আছে নির্দিষ্টভাবে তারা মহামান্য সুপ্রিম কোর্টের সামনে সেটা রাখবেন। কিন্তু ওভারঅল যে প্রশ্নটা উঠে যাচ্ছে সেটা হচ্ছে যে আমার যদি জ্বর হয়, সেই জ্বরের ক্ষেত্রে ওষুধটা একটাই, যে তোমাকে প্যারাসিটামল খেতে হবে, জ্বর সারবে। কারুর ক্ষেত্রে খেতে হবে না, কারুর ক্ষেত্রে খেতে হবে, এমন কি হয়? আবার কারুর ক্ষেত্রে ডোজ একটু কম, ডোজ একটু বেশি, এরকম কি হয়? যে যেটা রোগ, সেই রোগের একটাই ট্রিটমেন্ট হয়। তাহলে যদি 26,000-এর চাকরি এই কারণে যায় যে চাল আর কাঁকর এই প্রতিষ্ঠান আলাদা করতে দিচ্ছে না, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এবং সেই করাপশনটা একদম মাথা অবধি পৌঁছেছে, এবং সেই জন্য মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে, সেখানে যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী পুরো প্যানেলকে বাতিল করতে হবে। সেটা যদি নির্দিষ্ট হয়ে থাকে তাহলে এক্ষেত্রে এটা আলাদা হলো কেন? এবং যেখানে মহামান্য বিচারপতিরা খুঁজে পেয়েছেন, চোখের সামনে দেখতে পেয়েছেন দুর্নীতি হয়েছে, তারপরও একটা দুর্নীতিবাজেরও চাকরি গেল না কেন? কেন তারা সেই জায়গাটায় সবাইকে বহাল রেখে দিলেন? যারা দুর্নীতি করেছে, যারা চুরি করেছে, যারা জোচ্চুরি করেছে, প্রত্যেকে আজকে রীতিমতো উৎসবের মেজাজে আছে। মহামান্য বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা আছে, পূর্ণ সম্মান রেখে বলছি যে সেই জায়গায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেটা বিকাশবাবু বলছেন, সেই জায়গাটাই কি এস্টাবলিশ হলো না? সেই জায়গাটাই কি আরও বেশি উৎসাহ পেল না যে ভাই চুরি করো, দেদার দু হাতে টাকা কামাও, চাকরিগুলো বেচো ক্ষমতায় এসে, এবং তারপর মামলাটাকে হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, স্পেশাল রিভিশন, রিভিউ পিটিশন ইত্যাদি প্রভৃতি করে লম্বা একটা সময় টেনে দাও, এবং তারপর মানবিকতার বিচারে এই দুর্নীতি একদম শিলমোহর পড়ে যাবে যে দুর্নীতি কন্টিনিউ হোক, দুর্নীতিবাজরা চাকরিতে বহাল থাকুক। তাতে যদি কিছু ভালো মানুষের চাকরি বাঁচে তো কোনো অসুবিধা নেই, যদি না বাঁচে সেখানেও খুব একটা মাথা ব্যথা নেই, কিন্তু দুর্নীতিবাজদের কোনো রকম কোনো গায়ে হাত দেওয়া যাবে না। এটাই কি একটা কোথাও গিয়ে মেসেজ চলে গেল না, যে জায়গাটা বিকাশবাবু ইন্ডিকেট করার চেষ্টা করছেন? ফলে আজকে মহামান্য বিচারপতিরা যে রায় দিলেন তাদের প্রতি পূর্ণ সম্মান রেখে, বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রেখেও একটা কথা বলতেই হচ্ছে, কোথাও কি খেলা হয়ে গেছে? বিচার ব্যবস্থা কি সত্যি মানুষের যে জায়গাটা, যে আস্থার জায়গাটা, সেটা কি রাখতে পারলেন? বিচার ব্যবস্থার উপর যে অগাধ সম্মান মানুষের রয়েছে এখনো অবধি, সেটাকে অটুট রাখার জন্য কি এই রায়টা কোথাও গিয়ে অন্তরায় হয়ে দাঁড়ালো না? প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে। কিন্তু তার থেকেও বৃহত্তর প্রশ্ন, এই মামলা তো সুপ্রিম কোর্টে যাচ্ছে, সে তো বোঝাই যাচ্ছে, এখন না হয় আপাতত ডজ করা গেল, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টেও কি এই রায় বহাল থাকবে? নাকি নির্বাচনের ঠিক আগে আগে বড় ঝটকা হিসেবে সেইখান থেকে আসল দাওয়াইটা আসবে? আর তাতে যারা এখন উৎসবে বাঁচছেন, যারা এখন দুর্নীতি করার পরও স্বস্তির নিঃশ্বাসটা ফেলছেন, তাদের সেদিনকে কি চরম শিক্ষাটা হবে? ভবিষ্যতের গর্ভে রয়েছে, কিন্তু আজকের রায়, আবারও বলছি, হাজারো প্রশ্ন মানুষের মধ্যে তুলে দিল। বিচার ব্যবস্থার প্রতি যে সম্মান মানুষের এখনো আছে, সেই জায়গায় কোথাও গিয়ে এই প্রশ্নচিহ্ন কিন্তু সকলকেই ভাবাতে শুরু করেছে। কি বলবেন এই রায় নিয়ে?
সত্যিই কি যে রায় হয়েছে সেটা একদম সঠিকভাবে বিচার করে হয়েছে, নাকি এই রায়ের পিছনে কিছু একটা রয়েছে যেটা আইনজীবী মহল সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে, সেই নিয়ে সত্যিই আলোচনা করার সময় এসে গেছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।